বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাহরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন চর্চা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষানবিশ আইনজীবী, আপনাদের জন্য যে চমক সিরিজ তৈরি করেছি, সেই চমক সিরিজের আজকে সাক্ষ্য আইন 1872 সালের প্রথম পর্ব, অর্থাৎ চমক 1। আর এই চমক 1-এর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘটনার প্রাসঙ্গিকতা, স্বীকৃতি, স্বীকারোক্তি, মৃত্যুকালীন ঘোষণা, মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য। ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই বলতে চাই যে প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটি স্ক্রিনে দেখানো ধারাগুলো মুখস্থ করবেন। যদি স্ক্রিনে দেখানো ধারাগুলো আপনারা মুখস্থ করে থাকেন, তবে এই পরীক্ষার জন্য আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন যদি মনোযোগের সহিত আপনারা কানে সুন্দর করে হেডফোন লাগিয়ে এই ভিডিওটি দেখে থাকেন, এবং যদি আপনারা প্রতিনিয়ত অনুশীলন করেন বাসায় বসে, তাহলে অবশ্যই যে বার কাউন্সিলের প্রস্তুতি সেটি আপনাদের 30 দিনে সম্পন্ন হবে, এবং এই সাবজেক্টটিতে আপনারা অবশ্যই ভালো ফল প্রত্যাশা করবেন। সেই কারণে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ভিডিও স্ক্রিনের ধারাগুলো অবশ্যই মুখস্থ করবেন। তাছাড়া কিন্তু যে ডিটেলস আলোচনা হবে এই বিষয়ে সেটি আপনারা অনুধাবন করতে পারবেন না। তো আজকের যে আলোচনা সেটি হচ্ছে সাক্ষ্য আইন 1872। এই আইনে 166টি ধারা রয়েছে। এখানে এটি হচ্ছে 2 নম্বর আইন, এবং এটি 1872 সালের প্রকাশিত হয়েছে 15 মার্চ এবং কার্যকর হয়েছে 1 সেপ্টেম্বর। প্রথমে আমি যে ধারাটি আলোচনা করব সেটি হচ্ছে ধারা 3। এই ধারাতে বলা হয়েছে যে সাক্ষ্য মূলত 2 ধরনের, একটি হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, আরেকটি হচ্ছে দালিলিক সাক্ষ্য। যেখানে দালিলিক সাক্ষ্য হচ্ছে উৎকৃষ্ট সাক্ষ্য, কিন্তু দালিলিক সাক্ষ্য না থাকলে প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে কিন্তু ঘটনা প্রমাণ করা যাবে। 5 ধারাতে বলা হয়েছে বলছে যে কোনো একটা বিষয় যেটা হচ্ছে যে বিচার্য বিষয়ের উপরে যদি কোনো প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত আলোচনায় যদি আসে, তাহলে সেই বিষয়ে সাক্ষী দেয়া যাবে, সেটি 5 ধারাতে আলোচনা করেছে। এবং এই যে সাবজেক্টটি যেটি হচ্ছে সাক্ষ্য আইন, এই সাক্ষ্য আইনের 166টি ধারা রয়েছে, 3টি খণ্ডে বিভক্ত। এখানে 3 ধরনের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে ঘটনার প্রাসঙ্গিকতা, এটি 1 থেকে 55 ধারায় বলা হয়েছে ঘটনার প্রাসঙ্গিকতা। ঘটনার প্রাসঙ্গিকতা কি সে বিষয়ে আমরা আসবো। যে ঘটনার প্রাসঙ্গিকতা বিষয়টি কিন্তু প্রথম বলা হয়েছে। দ্বিতীয় খণ্ড বা দ্বিতীয় ভাগে যে ভাগ করা রয়েছে সেটি হচ্ছে যে প্রমাণের ভার, অর্থাৎ প্রমাণের ভারটা কার উপরে থাকবে, সেটি কিন্তু ধারা 56 থেকে 100 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে, এবং 101 থেকে 166 পর্যন্ত আলোচনা করা হয়েছে যে কিভাবে সাক্ষী উপস্থাপন করা হবে। মূলত এই আইনটিতে 3টি ধাপে কিন্তু বলা হয়েছে যে কিভাবে ঘটনার প্রাসঙ্গিকতা, দ্বিতীয়ত হচ্ছে প্রমাণের ভার, এবং কিভাবে সাক্ষী উপস্থাপন হবে। আসলে বিচার কার্যে কিন্তু আমরা এই 3টি বিষয় দেখে থাকি, সেটি কিন্তু আলোচনা করা হয়েছে। এখানে 17 ধারা যেটি বলছে যে ঘটনার প্রাসঙ্গিকতা সম্পর্কে, সেখানে কিন্তু 17 ধারা যেটা স্বীকৃতি আলোচনা করা হয়েছে। মূলত স্বীকৃতি কি? স্বীকৃতি হচ্ছে যে একটি বিবৃতি, সেটা লিখিত অথবা মৌখিক হতে পারে, এবং এই লিখিত এবং মৌখিক বিবৃতি যদি কোনো বিষয়ে, প্রাসঙ্গিক কোনো বিষয়ে, বিচার্য বিষয়ে যদি কোনো ইঙ্গিত বহন করে, সেটি হচ্ছে বিবৃতি। অর্থাৎ যখন কোনো স্টেটমেন্ট দেওয়া হলো, যখন কোনো বিবৃতি দেওয়া হলো, সেটা যদি কোনো প্রাসঙ্গিক বিষয়, অর্থাৎ বিচার্য বিষয়। আমরা জানি বিচার্য বিষয় কি। বিচার্য বিষয় হচ্ছে যে বাদী যখন একটি দাবি উত্থাপন করে, বিবাদী যখন সেই দাবিকে অস্বীকার করে, সেটি হচ্ছে বিচার্য বিষয়। এবং এই বিচার্য বিষয়ে যদি কোনো ইঙ্গিত বহন করে কোনো বিবৃতি, সেটাই হচ্ছে কিন্তু এখানে বলা হচ্ছে স্বীকৃতি। আর স্বীকারোক্তি জিনিসটা কিন্তু বলা হয়নি, আইনে কোথাও এর সংজ্ঞা দেওয়া হয়নি। স্বীকৃতি সাধারণত দেওয়ানি মামলার ক্ষেত্রে, এবং স্বীকারোক্তি এটি ফৌজদারি মামলার ক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োগ করে থাকি। স্বীকারোক্তির কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। তবে স্বীকারোক্তি হচ্ছে যে যখন কোনো অভিযোগ দায়ের করা হয়, সেই অভিযুক্ত ব্যক্তি যদি তার দোষ স্বীকার করে নেয়, সেটা হচ্ছে স্বীকারোক্তি। স্বীকারোক্তির এই যে সাক্ষ্য আইন, সেটা 24 ধারা বলা হয়েছে যে যখন ভয়ভীতির মাধ্যমে কারো নিকট থেকে স্বীকারোক্তি আদায় করা হবে, সেটি কিন্তু বিচারের প্রাসঙ্গিক হবে না। এবং 25 ধারায় বলা হয়েছে যখন পুলিশ অফিসার কারো নিকট থেকে কোনো স্বীকারোক্তি আদায় করবেন, সেটাই কিন্তু বিচারের প্রাসঙ্গিক হবে না। এবং 26 ধারায় বলা হয়েছে যে যখন কোনো কাস্টডিতে থাকবেন আসামি, এবং পুলিশ অফিসার যদি তার নিকট থেকে স্বীকারোক্তি আদায় করেন, যদি কোনো ম্যাজিস্ট্রেটের উপস্থিতি না থাকে, তাহলেও কিন্তু সেই স্বীকারোক্তি সেটা বিচারে প্রাসঙ্গিক হবে না। এবং 27 ধারা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে পুলিশ অফিসার যদি কোনো স্বীকারোক্তি আদায় করে থাকেন আসামির নিকট হতে, তাহলে সেটা যদি
ওই স্বীকারোক্তি মতে যদি কোনো কিছু উদ্ধার হয় তাহলে কিন্তু সেটা বিচারের প্রাসঙ্গিক। ধরা যাক যে একটি বন্দুক একটি জায়গায় লুকিয়ে রেখেছিল আসামি, এবং পুলিশ অফিসার ওই স্বীকারোক্তিতে আসামির নিকট হতে ওই স্বীকারোক্তি আদায় করলেন, এবং সেই স্বীকারোক্তি মতে যেখানে বন্দুকটি লুকিয়েছিলেন সেখানে গিয়ে যদি ওই বন্দুকটি পুলিশ অফিসার উদ্ধার করতে পারেন তাহলে ওইটুকু বিচারে কিন্তু প্রাসঙ্গিক। তারপরে বলা হচ্ছে কি যে হেয়ারসে এভিডেন্স, অর্থাৎ হচ্ছে যে যেখানে জনশ্রুতিমূলক সাক্ষ্য, হেয়ারসে এভিডেন্সের কথা বলা হয়েছে। এই সাক্ষীকে বলা হয় যে যেটি তিনি শুনেননি বা জানেননি, কিন্তু জনমুখে প্রচলিত কোনো সাক্ষী, সেই সাক্ষীটি কিন্তু বিচারের প্রাসঙ্গিক হবে, অর্থাৎ জনমুখে প্রচলিত কোনো সাক্ষীকে হেয়ারসে এভিডেন্স বলা হচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে যে মৃত্যুকালীন ঘোষণা, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে মৃত্যুকালীন ঘোষণা যেটি সাক্ষ্য আইনের 32-1 ধারায় আলোচনা করা হয়েছে। মৃত্যুকালীন ঘোষণা হচ্ছে যখন কোনো মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তি যখন তিনি মৃত্যুবরণ করছেন ঠিক সেই সময়ে যদি তার মৃত্যুর পূর্বে যদি তার মৃত্যুর ঘটনা সম্পর্কে যদি কারো নিকট কোনো লিখিত অথবা মৌখিক আকারে অথবা ইশারা ইঙ্গিতের মাধ্যমে যদি বলে গিয়ে থাকেন তাহলে সেটা বিচারের প্রাসঙ্গিক। কেননা যখন একটি মানুষ মৃত্যুবরণ করবেন সেই সময়টা কিন্তু তিনি কোনো মিথ্যাকে প্রশ্রয় দেন না বা কোনো মিথ্যার আশ্রয় নেন না, কারণ এই পৃথিবী থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। তিনি কিন্তু এই পৃথিবীর মায়া ভুলে মায়া ত্যাগ করে তিনি পরপারে চলে যাচ্ছেন। সেই সময় যদি কোনো বক্তব্য তিনি পেশ করতে পারেন, যদি কোনো বিবৃতি তিনি দিতে পারেন যে আমার মৃত্যুর জন্য যে দায়ী, এই দায়ী যে আততায়ী তাকে অভিযুক্ত করে যিনি একটি বক্তব্য দিয়ে থাকবেন, সেই বক্তব্যটি কিন্তু বিচারের প্রাসঙ্গিক, এবং সেই ঘোষণাটি কিন্তু মৃত্যুকালীন ঘোষণা বলে কিন্তু আমরা বিবেচিত করে থাকি। অর্থাৎ মৃত্যুর পূর্বে যদি মৃত্যু পথযাত্রী যিনি ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্বলিত যে বিবৃতি দিয়ে থাকবে সেটা হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সাক্ষী বলতে প্রাথমিক সাক্ষী এবং কিন্তু আরেকটি হচ্ছে যে দালিলিক সাক্ষী, অর্থাৎ সেখানে বলা হচ্ছে 59 দ্বারা যে মৌখিক সাক্ষ্যের মাধ্যমে ঘটনা প্রমাণ। যেখানে দালিলিক সাক্ষী থাকবে না সেখানে কিন্তু মৌখিক সাক্ষীর মাধ্যমে ঘটনা প্রমাণ করা যাবে। 60 ধারায় বলা হচ্ছে যে মৌখিক সাক্ষীটি অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ যিনি জেনেছেন, যিনি শুনেছেন বিষয়টি, জেনে শুনে তিনি মৌখিক সাক্ষ্য দিচ্ছেন। এখানে বলা হচ্ছে যে মৌখিক সাক্ষ্য দিয়ে যে ঘটনাটি প্রমাণ করবেন সেই ঘটনাটি তিনি দেখে থাকবেন, অথবা যিনি দেখেছেন, যিনি জেনেছেন, তিনি কিন্তু যিনি শুনেছেন তিনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। 61 ধারায় বলেছে যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। 63 ধারায় কিন্তু মাধ্যমিক সাক্ষ্যের কথা বলা হয়েছে যে দলিলের জাবেদা নকল, অথবা বলা হচ্ছে যে হুবহু দলিলটি অনুকরণ করিয়া যে নকল, অথবা আরেকটি হচ্ছে যে ওই দলিলটি যদি যে দলিল মূল দলিল হতে মিলে যে দলিল অথবা দলিলের প্রতিলিপি, এটি হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা। প্রিয় শিক্ষানবী আইনজীবী, আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখানো ধারাগুলো মুখস্থ করবেন, এবং আমার এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং শেয়ার করে আপনার আরেকটি বন্ধুর নিকট পাঠিয়ে দিবেন যিনি এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।